এমনটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হুট করে একটা আকাশ থেকে একটা মাস্টার স্ট্রোক বের করলেন যে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন। এটা প্রথম শুরু করেছিলেন যোগেন্দ্র যাদব, যারা নাটক বলছে তাদেরকে কে বারণ করেছিল দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনটা করতে। তো এই যে নাটকটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় বিমান বসু করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কি, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েট করেন যে বিজেপির বিভিন্ন রাজনীতির ফলে বাঙালি সেন্টিমেন্ট আঘাতপ্রাপ্ত হচ্ছে, বাঙালিরা ভয় পাবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার নিজের মসিয়া রূপটা নিয়ে অবতীর্ণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর 10 মাস টানা বিজেপিকে স্পেস দেন পশ্চিমবঙ্গে, যে বিজেপি যা খুশি করুক, সাম্প্রদায়িক রাজনীতি করুক, বিজেপি বিরোধী হিসেবে টিকে থাকুক। ঠিক 2 মাস আগে উনি ময়দান অবতীর্ণ হন এবং নিজেকে প্রুভ করে দেন যে বিজেপির বিরুদ্ধে আমি সবচেয়ে শক্তিশালী। মমতা বন্দ্যোপাধ্যায় যে কম্বিনেশন অফ 3M, এম ফর মমতা, এম ফর মহিলা, এম ফর মুসলমান, এবার হয়তো 4M হয়ে যাবে, সেখানে মতুয়াটাও অ্যাড হবে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম নজিরবিহীন ঘটনা। সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো মুখ্যমন্ত্রী সওয়াল করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মামলায় নিজেই অভিযোগগুলি তুললেন শীর্ষ আদালতে। এই নিয়ে রাজনৈতিক মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেহেতু সামনে নির্বাচন রয়েছে আর তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে, তো রাজনীতিতে কি প্রভাব পড়বে এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মানসারুল হক। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করলেন, যদিও বিরোধীরা তারা বলছেন যে পুরোটাই নাটক। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সেটা তো আর বাম বা বিজেপির মতো রেজিমেন্টেড পার্টি নয় বা ক্যাডার ভিত্তিক পার্টি নয়। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, তারা ভোট করে ন্যারেটিভে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের প্রতীক, তার উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা নিয়ে যান। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার ভোটের আগে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে পারেন যে 294টা আসন আমিই প্রার্থী। যখন মমতা বন্দ্যোপাধ্যায় 294টা আসন আমিই প্রার্থী বলেন, তখন মানুষ ভুলে যায় পার্থ চ্যাটার্জির কথা, তখন মানুষ ভুলে যায় অনুব্রতর কথা, তখন মানুষ ভুলে যায় মানিক ভট্টাচার্যের কথা, তখন মানুষ ভুলে যায় শাহজাহানের কথা। কথা হলো যে যারা নাটক বলছেন কলকাতায় বসে, আর যারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মসনদে টিকিয়ে রাখে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে 210-এর বেশি আসন দেয়, তারা কি একই দৃষ্টিভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন? দেখো, বিহার এসআইআর এর পর থেকে যখন বিহার এসআইআর তালিকা এলো, এমনটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হুট করে একটা আকাশ থেকে একটা মাস্টার স্ট্রোক বের করলেন যে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন। এটা প্রথম শুরু করেছিলেন যোগেন্দ্র যাদব। যদি খুব ভালো করে অবজার্ভ করা হয় যে বিহার এসআইআর নিয়ে যোগেন্দ্র যাদব, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যাকে গোটা ভারত জুড়ে যাত্রাতে রাহুল গান্ধীর পাশে আমরা দেখেছি, তিনি প্রথম কি করলেন, বিহারে যে সমস্ত বৈধ ভোটাররা, যারা জীবিত এবং যারা বৈধ ভোটার, যাদেরকে এই অবৈধ এসআইআর দিয়ে মৃত ঘোষণা করা হয়েছিল, তাদেরকে সাথে নিয়ে তিনি সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন একদম বিচারপতিদের সামনে। এবং যেটা গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলেছিল যে এদেরকে মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কিন্তু তারা জীবিত এবং তারা বৈধ। সেটাকে রীতিমতো কপি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কিছুটা অ্যাড করলেন। কি অ্যাড করলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে দিল্লি উনি যখন যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি যখন সওয়াল জবাব করছেন বা নির্বাচন কমিশন যখন দিল্লি থেকে উনি চ্যালেঞ্জ করছেন, তখন দিল্লির যে নয়ডা মিডিয়া বা দিল্লির যে মিডিয়া, একটা বড় অংশ বর্তমানে বিজেপি সমর্থিত বলা যায়, যাদেরকে একটা ভাষায় আমরা গদি মিডিয়া বলি, তারা বারবার এই ন্যারেটিভ নামাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে বা পরোক্ষভাবে একটা মুসলিম বিদ্বেষী বয়ান দিয়ে নেওয়া হবে যে মুসলমানদেরকে বাঁচাতে তিনি দিল্লি গেছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, তিনি দিল্লি গিয়ে প্রেস কনফারেন্স হোক বা মিডিয়ার সামনে কোনো বয়ান দেওয়া হোক, সামনে সাথে করে নিয়ে গেলেন কি এসআইআর এর কিছু ভিকটিম, এবং কাদেরকে নিয়ে গেলেন, মূলত হিন্দু সেই সমস্ত মহিলাদেরকে যারা বিয়ের পর যাদের পদবি পরিবর্তন হয়েছে, এবং নির্বাচন কমিশনের যে এআই দিয়ে যে ফর্মুলা, যে এআই দিয়ে তারা বৈধ অবৈধ ভোটার নির্ধারণ করবে, সেখানে যাদের পদবি চেঞ্জ হওয়ার ফলে যারা বাদ গেছেন, তাদেরকে শেষত হিন্দু মহিলাদেরকে উনি ওনার সামনে রাখলেন প্রেস কনফারেন্স, একদম গাঢ় সিঁদুর দিয়ে। ফলে মিডিয়ার এই যে বয়ান দেওয়ার যে ব্যাপারটা যে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা বাঁচাতে গেছেন, এটাকে উনি একটা জাস্ট মুখ দিয়ে কেটে ফেললেন। এটাকে আমরা একটা মাস্টার স্ট্রোক বলতেই পারি। এবারে কথা হলো, যারা নাটক বলছে তাদেরকে কে বারণ করেছিল দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনটা করতে? সমস্যা হলো, এটা তো নতুন নয়। বিহার এসআইআর নিয়ে সামান্য পড়াশোনা করলেই বোঝা যায় যে নির্বাচন কমিশন পুরোপুরি রূপে কম্প্রোমাইজড, এবং নির্বাচন কমিশন বিজেপির বিভিন্ন নেতা নেত্রীদের কথা শুনে তারা মূলত অবিজেপি যে ভোটার বা বিরোধী ভোটার, তার সঙ্গে একটা বড় অংশের মহিলা ভোটার, তার সঙ্গে একটা বড় অংশের মুসলিম ভোটার, এদেরকে ক্রমাগত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোথাও কোথাও মিথ্যা করে তারা বাদ দিয়ে, যারা বৈধ ভোটার। তো এই যে নাটকটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় বিমান বসু করতে পারতেন। বিমানবাবু তো প্রায় 80 বছর বয়স, 80 বা 85 বছর বয়স, তিনি করতে পারতেন বামেদের পক্ষ থেকে। বামেরা যেতে পারতো, তাদের কাছে সুযোগ ছিল না এমন নয়। যখন বিহার এসআইআর হলো, তখন তো রাহুল গান্ধী যখন এসআইআর নিয়ে আন্দোলন শুরু করলেন গোটা বিহার জুড়ে, সেখানে তো এম এ বেবি, সিপিআইএম এর সম্পাদক, লিবারেশনের যে দায়িত্বে আছেন দীপঙ্কর ভট্টাচার্য সহ সবাই, ডি রাজা সিপিআই এর, তারা সবাই মিলে আন্দোলনটা করেছিলেন। তো একই প্রসেস যখন বাংলায় শুরু হলো, যখন এটা বোঝা যাচ্ছিল আজ থেকে 3 মাস আগেও যে এসআইআর হওয়ার পর যেটা হবে, যে কোনো উপায়ে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলিতভাবে এসআইআরটা বাংলার রাজনীতিকে আবার পোলারাইজ করে দেবে। 2021-এর আগে যে প্রি এনআরসি ন্যারেটিভ ছিল যে মাত্র দুটো দল এক্সিস্ট করে, একটা বিজেপি একটা তৃণমূল, অর্থাৎ যেটাকে বলা হয় পোলারাইজেশন বা একটা বাইপোলার ভোট, সেই বাইপোলার ভোটের দিকেই যাবে।
তাহলে এটা এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না। আমরা 2021-এ একই জিনিস দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লাসিক গেম হলো, যেহেতু উনি কোনো রেজিমেন্টেড পার্টি নন, উনি যেটা করেন যে মানুষের মধ্যে যেটা হিউজ পরিমাণে ভয় তৈরি হয় প্রতিবার ভোটের আগে, সেটা বাঙালিদের মধ্যে, অবাঙালিরা এখানে দখল করে নেবে বা অবাঙালি কালচার এখানে ঢুকে যাবে। কি করে হলো? আমরা কোথাও দেখছি যে কি বলে তোমার কয়েকটা মিউনিসিপালিটি বিজেপি নিয়ন্ত্রিত পৌরসভা, সেখানে বলা হচ্ছে যে 26শে জানুয়ারি মাছ মাংস খাওয়া যাবে না, যার সঙ্গে বাঙালিরা ওতপ্রোতভাবে জড়িত। কোথাও বলা হচ্ছে যে বাঙালিদের এই কালচারটা বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা দেখেছি মতুয়াদেরকেও বোম্বেতে বাংলাদেশি বলে অ্যাটাক করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কি? মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েট করেন যে বিজেপির বিভিন্ন রাজনীতির ফলে বাঙালি সেন্টিমেন্ট আঘাতপ্রাপ্ত হচ্ছে, বাঙালিরা ভয় পাবে, ভয় পেয়ে তারা যখন সিটিয়ে যাবে যে ওকে বিজেপি এলে আমাদের বাঙালিদের একটা কালচার সংস্কৃতি বা বাঙালিদের উপর আক্রমণ হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন অপেক্ষা করেন। ভয়ে যখন তারা ছাটিয়ে যায়, একই ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রেও 2021 আমরা দেখেছি একই জিনিস। এনআরসি করে মুসলমানদের ভয়টা যখন সর্বোচ্চ লেভেলে চলে গেল, যখন যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন যে এনআরসি করে সমস্ত মুর্শিদাবাদের মুসলমানদেরকে আমরা তেড়ে দেবো, মালদার মুসলমানদেরকে বাংলাদেশে তেড়ে দেবো, এর ফলে মুসলিমদের মধ্যে, ভোটারদের মধ্যে ভয়টা জেনারেট হলো এবং জেনারেট হয়ে তারা যখন পুরো দেওয়ালে তাদের পিঠটা ঠেকে গেল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার নিজের মসিয়া রূপটা নিয়ে অবতীর্ণ হন যে হ্যাঁ, কেন বাংলার নিজের মেয়েকে চাই না, বাইরে থেকে একটা কোনো অবাঙালি বিরোধী বাংলা বিরোধী শক্তি তারা বাংলা দখল করতে চাই। মানে ভাবো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 15 বছর মসনদে, তিনি ক্ষমতায়, অথচ তিনি নিজেকে প্রতিবার প্রজেক্ট করেন ভোটের আগে তার যে সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় পিচ, নিজেকে বিরোধী নেত্রী হিসাবে, যে বাংলা বিরোধী একটা শক্তি তারা বাংলা দখল করতে যায়, আমি বিরোধী নেত্রী, আমি বাঙালির কালচারকে বাঁচাবো। মুসলিম ভোটারদের সামনেও একই জিনিস যে বিজেপি মুসলমানদেরকে ক্ষতি করতে। এই যে রিসেন্ট বয়ান দুটোকে মেলাও না, এক সপ্তাহের মধ্যে আসামের বিজেপি মুখ্যমন্ত্রী বয়ান দিলেন কি যে মুসলিম ভোটারদেরকে তোমরা ডিস্টার্ব করো, মুসলমানদেরকে ডিস্টার্ব করো, ওই একই উদ্দেশ্যে আমি ক্ষমতায় এসেছি, মুসলিমদেরকে যত খুশি হয়রানি করো, আমি সাপোর্ট দেবো। এর ফলে শুধু তো আসাম নয়, গোটা দেশের মুসলমানদের একটা ভয় জেনারেট হলো এবং আসামের পাশেই বাংলা, প্রতিবেশী রাজ্য, একটা ভয় জেনারেট হলো। এবং সেই ভয়টা জেনারেট হওয়ার পরে পরে কি করলেন, এই এসআইআর নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির আগে অব্দি দেখা গেল কি যে আনম্যাপডে মুসলিম ভোটার অত বেশি নাম ছিল না, তাদের কাছে দলিল আছে, তাদের কাছে পর্চা আছে, তারা এখানকার বাসিন্দা। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে কি করা হলো, মুসলিম মহিলাদেরকে, যাদের বিয়ের আগে নাম ছিল খাতুন, বিয়ের পর হয়তো বেগম হয়েছে বা বিবি হয়েছে বা একাধিক, তাদেরকে কি করা হলো, ভয় দেখানো হলো তোমাদেরকে দেশ ছাড়া করা হবে। এবং তারা যখন ভয়ে সিটিয়ে গেলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, মুসলিম যে ভোটাধিক্য থাকা বিধানসভাগুলো, ইটাহার, বহরমপুর, চাপড়া, কোথাও 70%, কোথাও 75%, কোথাও 69% মুসলিম ভোটাধিক্য থাকা বিধানসভা, সেখানে নিয়ে গিয়ে তিনি তাকে মসিয়া রূপে প্রেজেন্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মুসলমানদেরকে তেড়ে দেওয়া হবে, অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও। সবচেয়ে বড় ব্যাপার হলো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে প্রতিবার ভোটের আগে উনি ওই মহিলাদের কাছে কানেক্ট করেন, বাংলা নিজের মেয়েকে চাই, বাঙালি সেন্টিমেন্টে খেলেন। এবারে তার সঙ্গে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে মতুয়া ভোটার, যারা লাস্ট 2019-এর পর থেকে ক্রমাগত বিজেপিকে একতরফা ভোট দিয়ে এসছে, যখন তাদের আনম্যাপে তারা অনেক বেশি বাদ গেলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন তারা অনেক বেশি বাদ গেলেন, যখন তারা ডকুমেন্ট শো করতে পারলেন না, এবং যাকে ভরসা করে, যে শান্তনু ঠাকুর, অসীম সরকারকে ভরসা করে তারা ভেবেছিলেন তারা সি এর নাগরিকত্ব পাবেন, তারা যখন হাত তুলে নিল, অসীম সরকার যখন বলে দিলেন বা শান্তনু ঠাকুর যখন বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে, দু একবার হয়তো ভোট দিতে পারবে না, তারা বুঝে গেল তাদের ভোটাধিকার যাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় পাঠালেন, ঠাকুরনগরে পাঠালেন বা ঠাকুর বাড়িতে পাঠালেন, মতুয়া ঠাকুর বাড়িতে। তাহলে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, বাঙালি এবং মুসলিম ভোটারদের মসিয়ার রূপে প্রেজেন্ট হন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরেকটা গেম চেঞ্জিং ব্যাপার করলেন, সেটা হচ্ছে মতুয়ারা, যারা আবার একবার দ্বিতীয়বার দেশ ছাড়ার ভয় নিয়ে যারা দেওয়ালে সিটিয়ে গেছিল, তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেজেন্ট করে দিলেন যে আমি তোমাদের মসিয়া, আমি তোমাদের ত্রাতা। এবং বিরোধীদের একটা বড় অংশ, যদি আমি নওশাদ সিদ্দিকীর কথাও বলি, বিধানসভাতে অবিজেপি একমাত্র বিরোধী, তিনি বারবার বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে কেন যাচ্ছেন না, কোর্টে কেন যাচ্ছেন না। তো সেই নাইটিটাকে উনি কাট করে দিলেন পুরোপুরি রূপে, যে দেখো কোর্টে একমাত্র সুপ্রিম কোর্টে শুধু যাচ্ছি না আমি লয়ার দিয়ে, আমি নিজে যাচ্ছি মানুষের জন্য সওয়াল করতে। কথা হলো, যারা এখানে বসে নাটক বলছেন তারা কি কানেক্ট করতে পারছেন যে পরিযায়ী শ্রমিকদেরকে গত 6 মাসে একাধিক জায়গায় মারধর করা হলো, যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে এলো, তারপরে আবার কিছু কাজের সন্ধানে হয়তো বাইরে গেছিল কিছু টাকা জোগাড় করে, তাদেরকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এর জন্য পরিমরি করে ছুটে আসতে হলো বাংলায়, তাদের পরিবারকে হিয়ারিং এ দাঁড়াতে হলো। সেই হিয়ারিং এ দাঁড়িয়ে থাকা প্রায় 1,20,00,000 বা 30 লক্ষ মানুষ, যারা বেনাগরিক হওয়ার দোরগোড়ার ভয়ে আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপটাই কিভাবে দেখছেন? তুমি আমি নাটক বলে দিলাম, অথবা আমি আবার বলছি, তো এই নাটকই হয়, তো এই নাটক করতে বাকি বিরোধীদের কি সমস্যা ছিল? তাদের কাছে ওদিন সময় ছিল, বিহার এসআইআর দেখে পুরোপুরি বোঝা গেছিল এসআইআর কোন দিকে যাবে, তো তারাই নাটক করতে পারতো। প্রথম কথা হলো, দেখো যে কোনো জিনিসের রিসার্চ খুব কম, গভীরতা বড্ড কম। প্রথম যখন এসআইআর এর কথা বাংলায় উঠে এলো, তখন বামেদের দাবি কি ছিল, যে বৈধ ভোটার রাখতে হবে, অবৈধ ভোটার বাদ দিতে হবে, ঠিকভাবে এসআইআর করতে হবে, এটা ছিল বামেদের ন্যারেটিভ। তৃণমূলও বলেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথম কথা মাথায় রাখবে, তৃণমূল কিন্তু ক্ষমতায়, তৃণমূলের কাছে আধিকারিক আছে, তৃণমূলের কাছে সাংগঠনিক শক্তি আছে, প্লাস তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। বিরোধীরা তো প্রথম থেকে এটা বুঝতে হতো যে ভোট চুরি রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরে বা লাস্ট কিছু ভোটের পরে একটা বড় অংশের যারা বিজেপি বিরোধী ভোটার, তাদের মধ্যে এটা ঢুকে গেছিল যে নির্বাচন কমিশন কম্প্রোমাইজ, অর্থাৎ নির্বাচন কমিশন যে বৈধ এসআইআর করবে, এটা একটা বড় অংশের ভোটার কিন্তু বিশ্বাস করে না। এবং তারা কিন্তু বিজেপির ভোটার নয়, বামেরা তো আর বিজেপির ভোট ক্যাপচার করবে না, বামেরা সেই অবিজেপি ভোটই ক্যাপচার করবে, কংগ্রেসও তো আর বিজেপির ভোট ক্যাপচার করবে না, সেই অবিজেপি ভোটই ক্যাপচার করবে। তা তাদের ইমোশন কি ছিল, তারা প্রথম থেকেই জানতো যে বিজেপির
অঙ্গুলি হেলনে বিহারে যেভাবে এসআইআর করা হয়েছে, হুম। বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, এখানেও সেটাই করা হবে। তাহলে বামের যে ন্যারেটিভটা অ্যাড করেছিল যে বৈধ ভোটার থাকবে, অবৈধ ভোটার বাদ যাবে, তার সঙ্গে সঙ্গে এটাও অ্যাড করতে হতো যে আমাদের বিশ্বাস যে জ্ঞানেশ কুমারের আন্ডারে বা জ্ঞানেশ কুমারের অধীনে কখনোই বৈধ এসআইআর বলে কিছু এক্সিস্ট করতে পারে না। বিজেপি যেটা করবে সাধারণ মানুষকে হয়রানি করবে, নির্বাচন কমিশন যেটা করবে সাধারণ মানুষকে হয়রানি করবে। এবং বিহার এসআইআর থেকে আমরা জানতে পেরেছি যে মূলত অবিজেপি ভোটার, মুসলিম, মহিলা, দলিত ভোটার, আদিবাসী ভোটার, যাদের একটা বড় অংশ যারা বাদ যাচ্ছে, এই যে তৃতীয় লিঙ্গের যারা যারা ধরো আমরা কি জানি যে একটা বড় অংশে গোটা বাংলাতে এই মুহূর্তে প্রায় 80 থেকে 90 হাজার ভিখারি আছে, যাদের কোনো স্থায়ী বাসস্থান নেই, তাদের কোনো ডকুমেন্টেশন থাকবে না। হুম, এই যে হুম। কয়েক লাখ মানুষ গঙ্গা ভাঙনে মানে আক্রান্ত, তাদের কাছে কোনো ডকুমেন্টেশন থাকবে না। এই যে উত্তরবঙ্গে এত বড় বন্যা হলো, যাদের সমস্ত কিছু ভেসে গেল, তাহলে প্রথম থেকে একটা ক্লিয়ার বার্তা রাখতে হতো। প্রথম থেকেই তুমি যদি মানে বিজেপির পিছে খেলো, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় খুব চালাক। মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর 10 মাস টানা বিজেপিকে স্পেস দেন পশ্চিমবঙ্গে, যে বিজেপি যা খুশি করুক, সাম্প্রদায়িক রাজনীতি করুক, বিজেপি বিরোধী হিসেবে টিকে থাকুক। ঠিক 2 মাস আগে উনি ময়দানে অবতীর্ণ হন এবং নিজেকে প্রুভ করে দেন যে বিজেপির বিরুদ্ধে আমি সবচেয়ে শক্তিশালী বিরোধী। সেটাই হলো সেটাই যে হলো। সুপ্রিম কোর্টের তো দেখো না, সাউথ পরপর ঘটনাগুলো দেখো না, যখন পরিযায়ী শ্রমিকদেরকে মারা হচ্ছিল 2024 লোকসভার পরে, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ ফল করেছিলেন কোথায়? মালদা জেলাতে সবচেয়ে খারাপ ফল করেছিলেন। 12টি বিধানসভার মধ্যে একটিও তৃণমূল জিততে পারেনি 2024 লোকসভায়। এই মালদা জেলাতে 30 লাখ পরিযায়ী শ্রমিক আছে। গঙ্গা ভাঙনে সবচেয়ে আক্রান্ত মালদা জেলা। আচ্ছা, মুর্শিদাবাদে এবং উত্তর দিনাজপুর, মালদা মিলে মমতা বন্দ্যোপাধ্যায় 13টি বিধানসভা হেরেছিলেন, কংগ্রেসের কাছে 12টি এবং রানীনগরে বাম কংগ্রেস জোটে সিপিএম প্রার্থীর কাছে বিধানসভা হেরেছিলেন। উত্তর দিনাজপুরে চাকুলিয়া, গোয়ালপুকুর তৃণমূল হেরেছিল কংগ্রেসের ক্যান্ডিডেট আলী ইমরান ভিক্টরের কাছে, কংগ্রেস এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী। তো ওই জোনটা ছিল পরিযায়ী শ্রমিকের সবচেয়ে বড় জোন। তো ওই জোনে পরিযায়ী শ্রমিকের পরিবাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিচ্ছিল, কিন্তু লোকসভায় দিয়েছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তারা দেবে। তাহলে যদি তারা একটা অপশন পেয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কোনো অপশনকে চুজ করা, যেটা মালদা দক্ষিণে হয়েছে, মালদা দক্ষিণের ভোটাররা একটা বড় অংশের মুসলিম ভোটাররা, পরিযায়ী শ্রমিকরা, মহিলা বিড়ি শ্রমিকরা, তারা এই অপশন পেয়েছিল যে বিজেপিকে সেখানে কংগ্রেস হারাতে পারে, অতএব ঈশা খান চৌধুরীকে ভোট দিয়ে কংগ্রেস দাও। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী তৃতীয় হয়ে গেল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে ভয়ের রাজনীতি, যে ভয়টা বিজেপি জেনারেট করছে বাঙালি ভোটারদের মধ্যে, মুসলিম ভোটারদের মধ্যে, পরবর্তীকালে মহিলা ভোটারদের মধ্যে, সেই ভয়ের যেটা ঢেউ, দেখো ভয়ের একটা খুব শক্তি থাকে। মানুষ যখন একসাথে ভয় পায় তখন অনেকে মিলে ভয় পায়। তো এটা হিউজ পরিমাণে, যে 1,20,30,00,000 ভোটার, তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসছে, তাদের বিপুল পরিমাণে ভয় আছে। এই ভয়ের ঢেউয়ের শক্তিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার নিজের দিকে নিয়ে চলে আসেন। মোহাম্মদ সেলিম উত্তর কলকাতায় সারা জীবন রাজনীতি গ্রাউন্ড করেছে। পলিটিক্সে কি নেই বাকিরা? না, বাকিরা নেই, অবশ্যই নেই। তারা নিজেদের মতো করে, দেখো প্রথমেই তোমাকে যেটা হবে, তোমার মস্তিষ্ক প্রথমে খালি করতে হবে। তুমি মানুষকে কি বোঝাতে চাও সেটা না ভেবে, মানুষ কি চাই তোমার থেকে, মানুষ কি বোঝাতে চায় সেটা আগে বুঝতে হবে। আর এটা কোনো রকেট সায়েন্স। উত্তর কলকাতা থেকে মোহাম্মদ সেলিম রাজনীতি করেছেন সারা জীবন, সেখান থেকে মন্ত্রী হয়েছেন, তারপরে রাজ্যসভার সাংসদ হয়েছেন, পরে রায়গঞ্জে গেলেন, পরে 2024 লোকসভা উনি ছুটলেন কোথায়? যে প্রায় 74% মুসলিম ভোটাধিক্য থাকা মুর্শিদাবাদ বিধানসভা, যেখানকার উনি সম্বন্ধে কোনো আইডিয়া ওনার নেই। এটা কোনো রকেট সায়েন্স নয় যে 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে প্রায় 86 থেকে 88% মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, মুর্শিদাবাদের 22টি বিধানসভার মধ্যে 20টি বিধানসভা তৃণমূল জিতলো প্রথমবার ইতিহাসে। ঠিক তার কয়েক মাস পরে সাগরদিঘি উপনির্বাচন, যেখানে 80% মুসলিম ভোটাধিক্য থাকা সিট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ধরসাই হলো। তো এটা কোনো রকেট সায়েন্স ছিল না যে মুসলিম ভোটাররা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবেসে ভোট দিচ্ছে, এমন একটা বড় অংশের তাদের কাছে উপায় নেই তাই তারা ভোট দিচ্ছে। 2021 বাদ দাও, 2024 লোকসভা মালদা দক্ষিণ তৃণমূল হারলো, পুরো জোনটাতে তৃণমূল 13খানা বিধানসভা হারলো, লালগোলা তৃণমূল হেরেছে, জঙ্গিপুর তৃণমূল হেরেছে, বহরমপুর তৃণমূল হেরেছে, এতগুলো বিধানসভা, চাকুলিয়া, গোয়ালপুকুর তৃণমূল হেরেছে। তো এগুলো তো বুঝতে কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। এগুলো তো বুঝতে হয় যে কোথায় রাজনৈতিক স্পেসটা জেনারেট হচ্ছে। এইগুলো বুঝতে হলে তো আর এই ধরনের বালখিল্যপনা করতে হয় না যে হুমায়ুন কবিরের মতো লোকের সঙ্গে জোট করে আমার ভোট পারবে। একদম এই প্রসঙ্গে মানুষের আসছিলাম, উল্টে কি মানে মুসলিম ভোটটাকেই সবাই টার্গেট করতে চাইছে, মানে মুসলিম ভোটটার জন্য কি হুমায়ুন কবিরের সঙ্গে এই যে বৈঠক, এটাই কি অনেকে বলছেন রাজনৈতিক মহলে তাদের মতামত যে কফিনে শেষ পেরেকটা ফুটে দেওয়া হলো আর কি। অবশ্যই পরে করে দাও। দেখো, তোমাকে মুসলিম ভোটারদের ফিলোসফিটা বুঝতে হবে 2014 পর থেকে। 2014 পর থেকে পুরো দেশ জুড়ে এত বেশি সাম্প্রদায়িক এবং মুসলিম বিদ্বেষী ঘটনা ঘটেছে হুম। যে মুসলিম ভোটাররা মূলত থাকেন ভয়ে সিটিয়ে। প্রতিবার যে কোনো ভোটের আগে তারা ক্যালকুলেট করে নেন যে বিজেপিকে কোন দল হারাতে পারবে, যে দল বেশি শক্তিশালী তার দিকে ভোট দাও। সারা বছর দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর সমালোচনা ওবিসি ইস্যু নিয়ে, ওয়াকাফ ইস্যু নিয়ে, আনিস খান ইস্যু নিয়ে, আলিয়া বিশ্ববিদ্যালয় ইস্যু নিয়ে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ইস্যু নিয়ে, মালদার গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর সমালোচনা। কিন্তু ভোটের আগে তারা কোনো বিকল্প পান না যাদের এই ক্ষমতা। কেন বিকল্প না আমি তোমাকে আবার বোঝাচ্ছি। একটা ধরো গঙ্গা ভাঙনের মতো জায়গায় তৃণমূলের নেতারা কি করছে, তারা যাচ্ছে সেখানে গিয়ে সেখানে তাদেরকে সামান্য কিছু, কাউকে টাকা দিয়ে সহযোগিতা, কাউকে সামান্য ধরো কোথাও জায়গায় একটা রিলোকেশন করে দিচ্ছে। যখন বাম কংগ্রেসের নেতারা যাচ্ছেন, তারা কি করছেন, যাচ্ছেন ছবি তুলছেন, ছবি তুলে চলে আসছেন ভিডিও করে। মানে যেন মনে হচ্ছে যে এরা শুধুমাত্র ফেসবুকে কেউ যদি জিজ্ঞেস করে তাদেরকে যে আপনারা কি করেছেন, তখন ওই ছবিটা তারা দেখিয়ে বলতে আমরা এটা করেছি। এটা করতে মানুষের ভরসা যেতে যায় না। তৃণমূলের স্পেসটা কি ছিল, তো তৃণমূল যখন যাচ্ছে, তৃণমূল কিন্তু তাদের যে অর্থনৈতিক
যে অপারেশনটা তাদের উপর হয়েছে, তাদের গোটা ঘরটা ভেঙে গেছে, ভেসে চলে গেছে, তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির হয়তো 10% তৃণমূলের নেতারা কিছু টাকা দিয়ে ম্যানেজ করে দিচ্ছেন। তাহলে বাকি যে 90% স্পেস ছিল, যখন তুমি যাচ্ছ মীনাক্ষী মুখার্জিকে নিয়ে মালদার ভূতনির চরে, সেখান থেকে কতগুলো মানুষ তারা গঙ্গা ভাঙনে আক্রান্ত হয়ে তাদের ডেটা কি তুমি কালেক্ট করে এনেছো? সেই মানুষগুলোকে নিয়ে কি তুমি রাজপথ জ্যাম করেছো? সেই মানুষগুলোকে নিয়ে কি তুমি মালদা ডিএম অফিস ঘেরাও করেছো? ডিএম কে তুমি বাধ্য করেছো প্রতিটা মানুষকে আবার বাড়ি দিতে? এগুলো তো করোনি। তুমি গিয়েছো, ছবি তুলেছো, ভিডিও করেছো, চলে এসছো। তো সেই মানুষগুলো তোমায় কিভাবে দেখছে? তৃণমূলের নেতারাও আসছে ছবি তুলে চলে যায়, বামেদের নেতারাও আসছে, কংগ্রেসের অধীর চৌধুরীর ছবি তুলে চলে যাচ্ছে। তাতে তৃণমূলের নেতারা বেটার, তৃণমূলের নেতারা প্লিজ কিছু টাকা তো দিয়ে যাচ্ছে আমাদেরকে এই সিচুয়েশনে। যেহেতু তুমি ক্ষমতায় নেই, তোমার কথা কি মন্দের ছিল? ভালো বিষয়টা নিয়ে চলছে। এক্স্যাক্টলি, যখন তুমি ক্ষমতায় নেই তোমার দায়িত্ব হলো গণ আন্দোলন গড়ে তোলা। তোমার দায়িত্ব হলো সেই মানুষগুলো নিয়ে রাজপথে থাকা, সেই মানুষগুলোকে এই ভরসাটা দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে যেটা দিচ্ছেন না যে 90% সেটা আমরা পাইয়ে দিতে পারি। সেই এই স্পেসটাই সেই মমতা স্পেসটা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিচ্ছেন। এক্স্যাক্টলি, কারণ সেই স্পেসে বাকি কেউ ঢুকতে পারে না। না, সেই স্পেসটা বোঝার মতো ব্রেনই তো দেন নেই। এবং খুব দক্ষতার সঙ্গে বুদ্ধি করে প্রত্যেকবার বিজেপিকে বিরোধী প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে বিজেপি বিরোধী আসনে বিরোধী থাকলে রাখছেন, মানে বিজেপিকে অবশ্যই যে বিরোধী রাখছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। অবশ্যই 4 বছর, আমি তো বললাম 4 বছর 10 মাস উনি বিজেপিকে সমস্ত স্পেস দেন। দুর্গাপুরে সামান্য গরু ব্যবসায়ীদেরকে একজন বিজেপির একটা ছোটকা নেতা এসে সে মারধর করে চলে যায়, তাকে কয়েকদিনের মধ্যে বেল করে দেওয়া হয়। রিয়াজুল শেখকে ব্রিগেডে এইভাবে অন্যায়ভাবে তার উপরে মারধর করে, তাকে মব লিঞ্চিং করে প্রায় মেরে ফেলার চেষ্টা হয়, তাকে একদিনের মধ্যে বেল করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী। এতগুলো সাম্প্রদায়িক ঘটনা। এই যে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছেন, 2011-র আগে পশ্চিমবঙ্গে কতগুলো দাঙ্গা হয়েছে, 2011-র পরে কতগুলো দাঙ্গা হয়েছে, এগুলো ডকুমেন্টেশন করলেই তো বোঝা যায় যে কোথায় বিজেপি স্পেস পাচ্ছে। এই যে এতগুলো জায়গায় মূর্তি ভাঙা হলো, সবগুলো দেখা গেল কোথাও বিল্ডার কার্তিক পুরোদে তিনি আরএসএস এর লোক, কোথাও দেখা গেল একটা রেল স্টেশনে, জঙ্গিপুর রেল স্টেশনে কেউ বোমা রেখে আসছে, সে দেখা গেল যে বিভিন্ন বিজেপি সংগঠনের লোক। এতগুলো ঘটনা হলো, তোমার কি মনে হয় পুলিশ জানে না? পুলিশের কাছে ইনফরমেশন থাকে না? আজকের টেকনোলজির যুগে কে কার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছে, কে কার সঙ্গে কোন লোকেশনে যাচ্ছে, সমস্ত ইনফরমেশন পুলিশের কাছে থাকে। সেখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী উনি নিজে 4 বছর 10 মাস রাজ্যে যত সাম্প্রদায়িক ঘটনা হবে সবগুলোকে উনি ঘটতে দেন এবং একটা সাম্প্রদায়িক পোলারাইজেশন করে রাখেন। ঠিক ইলেকশনের আগে নিজেকে বাঙালিদের মসিয়া, গতবার ছিল বাংলা নিজের মেয়েকে চাই, এবার এসে যতই করো হামলা জিতবে আবার বাংলা। এই যে বাঙালি ন্যারেটিভ একটা ছিল, হ্যাঁ, বাঙালি অবাঙালি, বাঙালি সেটা অস্মিতা, ক্যাপচার হ্যাঁ। করলেন। আচ্ছা, মুসলিমদেরকে মুসলিমদের মসিয়া হওয়ার একটা ক্যাপচার করলেন, মহিলা ভোটারদেরকে ক্যাপচার করেছেন অলরেডি ইতিমধ্যে, আবার মতুয়াদেরও। এবারে আবার মতুয়াটা অ্যাড হলো। তাছাড়া বড় অংশ তোমাকে মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটা ডেটা হিসাব দিই, গত 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ছিল 48.02%, বিজেপি পেয়েছিল 38.1%, অর্থাৎ প্রায় 10%-এর ডিফারেন্স। এবার যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্দির রাজনীতি, মহাকাল মন্দির, জগন্নাথ ধাম, এর ফলে কিন্তু হিন্দু মহিলা ভোট 1.5-2% মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তে চলেছে। আমাদের কাছে একাধিক এমন স্যাম্পেল আছে লোকসভা ভোটেরও এবং বিধানসভা ভোটেরও, যেখানে গোটা পরিবারের সমস্ত পুরুষেরা হয়তো বিজেপিকে ভোট দিয়েছে, মহিলারা সাইলেন্টলি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। আমি বারবার বলেছি, আবার বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কম্বিনেশন অফ 3M, এম ফর মমতা, এম ফর মহিলা, এম ফর মুসলমান, এবার হয়তো 4M হয়ে যাবে, সেখানে মতুয়াটাও অ্যাড হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 1.5-2% হিন্দু মহিলা ভোট বাড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 1% বেশি মতুয়া ভোট বাড়তে চলেছে একাধিক সিটে, তেহট্ট, কৃষ্ণনগর উত্তর, রানাঘাট উত্তর পূর্ব, এই সিটগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগদা, গইঘাটা, এই সিটগুলোতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া ভোট বাড়বে। তাহলে 48% ভোট যার অলরেডি যার পকেটে ছিল, তার সঙ্গে তুমি আরো অ্যাড করো 2% হিন্দু মহিলা ভোট, প্রায় 2%-এর কাছাকাছি মতুয়া ভোট। এমনকি বামেদের কাছে বা কংগ্রেসের কাছে যে মুসলিম ভোটটা ছিল, বামেরা তো গত বিধানসভাতে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল দমকলে, প্রায় 90% মুসলিম ভোটাধিক করে থাকা, তারপরে পেয়েছিল জলঙ্গিতে। বামেদের কাছেও যে প্রায় 2.5%-3% কাছে মুসলিম ভোট ছিল, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থাপা ফেলতে পারেন। অথবা মমতা বন্দ্যোপাধ্যায় আরো 4-5% ভোট বাড়ার সম্ভাবনা হিউজ, এবং উনি সেই মসিয়ার রূপটাকে আবার সুপ্রিম কোর্টে গিয়ে দেখালেন। দেখো, কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা সমালোচনা করতে হবে তাই তাকে নাটকে বলে দিলাম, তাকে বস্তির মেয়ে বলে একটা অপমান করলাম, তার উপর একটা মিশোজিনিস্ট অ্যাটাক করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে সেটা মানুষ কানেক্ট করে ফেলছে। ওই যে বললাম যে পরিযায়ী শ্রমিক যে হয়রানি হয়ে অন্য রাজ্য থেকে ছুটিতে ফিরে এসছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলো? সে দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাতে তার জন্য লড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছেন, নিজে গিয়ে লড়ছেন মুখ্যমন্ত্রী হয়ে। ওই যে মহিলা ভোটার, যার হিন্দু হোক বা মুসলিম, যার বিয়ের পরে পদবিটা চেঞ্জ হয়েছিল, সে কি দেখলো? যে বাকি সমস্ত পুরুষ নেতৃত্ব অন্য দলে তারা যখন বসে রইলো, তারা যখন বসে মিডিয়ার স্টুডিওতে বসে সমালোচনা করলো, তখন এক মহিলা, 71 বছর বয়সী মহিলা, তিনি গিয়ে লড়ছেন। তারা কোন দৃষ্টিভঙ্গি দেখছে, তুমি আমি কোন দৃষ্টিভঙ্গি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, এটা থেকে অনেক গুরুত্বপূর্ণ হলো যারা এই শীতের দিনে, যাদের গায়ে গরম জামা নেই, যাদের হাততালিতে গণতন্ত্র বেঁচে থাকে ভারতবর্ষের, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন নজরে দেখছে। ওই মতুয়ারা যারা একবার দেশ ছাড়া হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তাদেরকে যখন তারা বিজেপিকে ভরসা করেছিল, সেই বিজেপি যখন তাদেরকে মাঝ পথে তাদের হাত ছেড়ে দিল, তাদের যখন আবার দ্বিতীয়বার তাদের দেশ ছাড়া হওয়ার সম্ভাবনা, তখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা হিসাবে দেখছেন না, দেখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে এমএলএ এমপি হন, তাদের কাছ থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকটা কেড়ে নেন,
তাদের কোনো বিধানসভাতে 20,000 ভোট আনার ক্ষমতা নেই, কোনো নেতার ক্ষমতা নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে কি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ডিপেন্ডেন্ট করে তুলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটটা পান সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোটটা দেয়, এবং উনি প্রতিবার এই ইমেজটা জেনারেট করেন এবং সেই পথে আবার এগোচ্ছেন। যদি বাই চান্স উনি সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনকে ওনার সামনে মাথা নত করতে বাধ্য করতে পারেন, তাহলে তো ওনার জন্য আরো সোনাই সোহাগা হয়ে গেল। মানুষের কাছে এটা বড়ভাবে প্রকাশ পেয়ে যাবে যে গোটা দেশে যেটা কেউ করতে পারলো না নির্বাচন সেটা কমিশনকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো অনেক দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য চ্যালেঞ্জটুকুও যদি করতে হয় না রাজনৈতিকভাবে, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ককে বুঝতে হবে, উনি কি পদক্ষেপ নেবেন পরবর্তী সেটা আগে থেকে নিজে জানতে হবে। সেই রাজনৈতিক স্পেসে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে ঢুকতে পারেন, সেই রাজনৈতিক স্পেসে বিরোধীদের আগে ঢুকতে হবে, সেই রাজনৈতিক স্পেসটাকে দখল করতে হবে, সেই দখল করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানো সম্ভব হয়। 15 বছর একটা মহিলা ক্ষমতায় থাকার পরে তার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, যেটাকে বলা হয় সরকার বিরোধী ক্ষোভ, সেটা যথেষ্ট হয়েওছে। হয়েছিল, এবং সেই অ্যান্টি ইনকামবেন্সি কার পক্ষে যায়, সবসময় বিরোধীদের পক্ষে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেই তো বিরোধী নেত্রী হিসেবে প্রকাশ করে ফেলছেন। সবসময় তিনি যে অ্যান্টি ইনকামবেন্সি ম্যানেজমেন্ট, এটা স্টাডি করার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ক্ষমতায় থাকার পরেও তার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সিটাই কিভাবে ম্যানেজ করেন প্রতিবার, এত কিছু ক্ষোভের পরেও, এত সাম্প্রদায়িক ঘটনা নিয়ে এত ক্ষোভ, বিজেপিকে এত স্পেস দেওয়া নিয়ে এত ক্ষোভ, এই ক্ষোভটা এটা তো অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু ভোটের আগে তারা কি করে, বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, অর্থাৎ তিনি নিজেই অ্যান্টি ইনকামবেন্সিটা ম্যানেজ করে দেন। ওই অ্যান্টি ইনকামবেন্সিতে বাকি বিজেপি বিরোধীরা ঢুকতেই পারে না। তারা জানেই না যে ওই অ্যান্টি ইনকামবেন্সিকে তাদের পক্ষে কি করে নিয়ে আসতে হবে, হয় তাদের একটা অংশ বিজেপির দিকে চলে যায়, আর একটা অংশ তৃণমূলের দিকে চলে যায় প্রতিবার। তাহলে শুধুমাত্র বললাম না যে কলকাতায় বসে থেকে তো এইভাবে বোঝা যায় না, উত্তর কলকাতায় বসে তো মুর্শিদাবাদের মানুষের মন বোঝা যায় না, দক্ষিণ কলকাতায় বসে তো নদিয়ার মানুষের মন বোঝা যায় না, সেখানে যেতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়। বহু বছর পরে, বহু যুগ পরে কোনো বাম নেতা সুজন চক্রবর্তী মতুয়া ঠাকুর বাড়িতে গেলেন, বহু বছর পরে, এতদিন কেন জাননি তারা, কে আটকে ছিল তাদেরকে? মতুয়ারা যখন 2016-তে বাম কংগ্রেসকে ভোট দিয়েছিল, 2019 থেকে তারা বিজেপিকে ভোট দিল, তারা কেন হঠাৎ করে বাম কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাতে চলে গেল, কেন কেউ জাননি সেখানে বুঝতে? কে আটকে ছিল তাদেরকে? কেউ তো আটকায়নি, কেউ তো বারণ করেনি। এই যে আত্ম অহংকার, আমরা সব বুঝি, আমরা সব জানি, আমরা সবাইকে বুঝি, আমরা যা বলবো সেটা মানুষকে মেনে নিতে হবে, মানুষ যা বলবে সেটা মেনে নেবো না, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাকি থেকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ফিলোসফিটা বোঝেন। সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই সওয়াল করা একদম শেষমেশ খেলাটা কি তিনি ঘুরিয়ে দিতে পারলেন? শেষ বাজিমাতটা কি তিনি করতে পারবেন? নির্বাচনের ফলাফল সেই উত্তর দেবে। নজর থাকবে সেদিকে। দেখতে থাকুন ইনস্টাগ্রাম।